নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএ স্বাগত। মনিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। প্রত্যেক দিনই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করি আমরা হাল্লা বলে। আজকেও করতে হবে বলতে ওই তৃণমূল নিয়ে আলোচনা করলে পরে আপনারা অনেকেই বলেন যে একটা দল, যে দলে আর কিছু পড়ে নেই অবশিষ্টাংশ, সেই দল নিয়ে আলোচনা করেন কেন? আপনারা আলোচনা করতে হচ্ছে, তার কারণ আছে। দিদির বড়ই কষ্ট কেন বলুন তো? এবার হাত ছাড়লেন কেষ্ট। গতকাল থেকে খবরটা ফ্ল্যাশ করছিল, যতক্ষণ না জয়েন করছিলেন মৃত শিবিরে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছিল, যদিও মোটামুটিভাবে পাকাপোক্ত হয়ে গিয়েছিল। তবে এবার সরাসরি ঋতব্রত শিবিরে নাম লিখিয়ে ফেললেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়, মানে সেই কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার সেই সময়কার সাথী অনুব্রত মণ্ডল এবার দিদির সঙ্গ ত্যাগ করলেন। তাই বলছি আমরা, দিদির বড়ই কষ্ট, হাত ছাড়লেন এবার কেষ্ট। তো এই অবস্থানের মধ্যে দাঁড়িয়ে, মানে একদিকে এনসিপি, অন্যদিকে বিরোধী, আরেকদিকে ঋত শিবির, তো এবার তৃণমূলের হচ্ছে এই লাজে গোবরে পরিস্থিতির মধ্যে তো কি হবে কি না হবে, আগামী সময়টা মারাত্মক অবস্থায় যেতে চলেছে। তাই আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। ইন দ্য মিন টাইম এমন একটা খবর আজকে সামনে চলে আসলো, যেটা আজকে ডেফিনেটলি আলোচনার প্রাসঙ্গিকতার জায়গায় আসতেই হবে। কারণ ওই ইতিহাসের উল্টো পুরাণ যাই বলেন না কেন আপনারা, তৃণমূল তো ভাঙছে, তাসের ঘরের মতন তো ভাঙছেই, কিন্তু কংগ্রেস ভেঙে যাদের জন্ম, আজ তাদেরই ঘর ভেঙে উলট পুরাণ শুরু হবে। এই ইতিহাস যে বাংলায় বদলাচ্ছে সেই ছবিটা আবার দেখলাম। হাওড়ায় ঘর ওয়াপসি হলো 500 জন কংগ্রেস কর্মী, যারা এক সময় তৃণমূলে চলে গিয়েছিলেন, তারা আবার ফিরে আসলেন কংগ্রেসে। এবার বুঝতে পারছেন আলোচনার এই জায়গা কোন জায়গা থেকে দাঁড়িয়ে আজকে প্রাসঙ্গিকতা পেতে চলেছে। তার মধ্যে তো অবশ্যই বারুইপুর কাণ্ড তো রয়েছেই, তা নিয়ে আজকেও আমরা আলোচনা করব। কারণ আজকেও একের পর এক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছবার পর তিনি দিয়েছেন। তো এক এক করে আজকে আমরা আমাদের এই প্রাসঙ্গিকতার দিকে আসবো। কারণ কিছুক্ষণ আগেই খবর আপনারা জানেন, অনুব্রত মণ্ডল তিনি ঋতব্রত শিবিরে যোগদান করেছেন এবং এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবার পর, যদিও তিনি আসেননি, বৈঠকে উপস্থিত ছিলেন না, তিনি বাড়িতে ছিলেন, কিন্তু পদ ফিরে পেলেন। মানে যেই পদ একদা তৎকালীন তৃণমূল কংগ্রেস যখন সবাই মিলে একসঙ্গে ছিল, সেই সময় বীরভূমের কেষ্ট তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার জেল যাত্রা তো আপনাদের মনেই আছে। তো তারপর তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন দলের অন্দরে। তো তার যে সভাপতি পদ সেটাও চলে গিয়েছিল, সেই পদ ফিরে কাম ব্যাক অনুব্রত মণ্ডলের। এটা কতটা প্রাসঙ্গিক, তাৎপর্যপূর্ণ, এটা আজকে ডেফিনেটলি আলোচনার প্রাসঙ্গিকতায় উঠবে। তো ঋতব্রত তিনি কি বলছেন, অনুব্রত মণ্ডল সহ আরো যারা যারা আজকে তাদের বিন্যাসটা হলো, সামনে আসলো, কে কোন পদ পাচ্ছে, কোন কোন দায়িত্ব, শোনাবার চেষ্টা করুন। শুনুন। কেষ্টদার সঙ্গে লোকসভা এই বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি করে, 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি, আই ক্যান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। তো এর সঙ্গে অ্যাড করে দিই আমরা আজকে যারা আজকে যোগদান করলেন, হাওড়া জেলার 500 তৃণমূল পরিবার যারা জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নিল। এটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য রেখেছি আমরা। প্যানেলিস্ট যারা রয়েছেন আজকে তাদের সঙ্গেও এই প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব। দেখুন এই প্রতিবেদন। বেলা শেষে হয়তোবা পাখি ফিরবে বাসায়। নিন্দুকেরা যদিও বলেন কাটা হাতের ভাগ্যরেখা নেই, তবুও তো খরার মরশুমে হাওড়া গ্রামীণের প্রায় 500 তৃণমূল পরিবার হাতে তুলে নিল জাতীয় কংগ্রেসের পতাকা। তৃণমূল যে পরিমাণ কংগ্রেসের রক্ত ঝরিয়েছিল, সেদিকে তাকালে এই যোগদানকে পোয়েটিক জাস্টিস পর্যায়ে ফেলা যায় না মোটেই। তারিখ হিসেবে দেখলে 1998 সালের 1 জানুয়ারি জাতীয় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল।
তবে সৌতে পাকানোর কাজটা শুরু হয়েছিল আরো অনেক আগে থেকে। তখন কেন্দ্রে বাম কংগ্রেসের প্রেম আর রাজ্যে রাজনীতির গেম চলছিল। প্রদেশ কংগ্রেস সভাপতির লড়াইয়ে সোমেন মিত্রর কাছে গোহারা হেরে জাতীয় কংগ্রেস থেকে এক কথায় ঘাড় ধাক্কা খান মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদা দল তৈরি করতে কর্মী সমর্থক প্রয়োজন। কংগ্রেসকে দহন করে নিজে ক্ষীর খেলেন তৃণমূল সুপ্রিমো। যুব কংগ্রেসের সিংহভাগ কর্মী কংগ্রেসের একটা বড় অংশের সুপরিচিত নেতা, যেমন মুকুল রায়, অজিত পাজা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অনুব্রত মণ্ডলকে নিয়ে তৈরি হলো তৃণমূল। দুর্বল হয়ে পড়ল প্রদেশ কংগ্রেস। রক্তক্ষরণ এখানেই শেষ হয়নি। 1999 থেকে 2011 সালের মধ্যে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, থাবা বসান গনি খান পরিবারে। তৃণমূলে যোগ দেন আবু হোসেন খান চৌধুরী, মৌসাম বেনজির নূর। এরকম আরো হাজার হাজার নাম রয়েছে যাদের মূল কংগ্রেস থেকে ভেঙেছিলেন মমতা। এখানেই শেষ? যে মানুষটার সঙ্গে সমুখ সমরে হেরে গিয়ে দল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সোমেন মিত্রকেও নিজের দলের সাংসদ বানিয়েছিলেন। কিন্তু ওই যে চিরদিন কাহারও সমান নাহি যায়, পালা বদলের সঙ্গে সঙ্গে তাসের ঘরের মতো ভেঙে পড়ল গোটা দল। আপাতত 3 ভাগে তৃণমূল। একদল মিশে গিয়েছে এনসিপির সঙ্গে, একদল নিজেদের বিদ্রোহী আখ্যা দিয়ে বিরোধী দলের শিরোপা কেড়ে নিয়েছে। বাকি রইল কালীঘাটের তৃণমূল, যেটা দিন দিন বিলুপ্ত প্রায় প্রজাতিতে পরিণত হচ্ছে। এই পরিস্থিতিতে 500 তৃণমূল পরিবারের কংগ্রেসে ফিরে যাওয়ার ঘটনা রাজ্যে কংগ্রেসকে কিছুটা হলেও প্রাসঙ্গিক করে তুলল। আত্মবিশ্বাস ঝরে পড়ল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলাতে। আগামী দিনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সমস্ত কর্মীরা আমার সঙ্গে আগেই তারা কথা বলেছিলেন এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সেই মতো হচ্ছে ওনারা আজকে কংগ্রেসের সদস্যপদ নিলেন, কংগ্রেসের পতাকা নিলেন, আদর্শ নীতি মেনে কংগ্রেসের চলার শপথ নিলেন। আপাতত রাতি পোহাইয়েছে, পাখির দল ডানা ঝাপটাচ্ছে। পুরাতন তৃণমূল দলটিতে কেমন যেন শ্বাসরোধ বোধ হচ্ছে। তৃণমূল অপেক্ষা কংগ্রেসকে শক্ত গাছের ডাল মনে করছে। গত 50 বছর ধরে বাংলার বুকে কংগ্রেস একটি অসম লড়াই চালাচ্ছে। এ মুহূর্তে শতাব্দী প্রাচীন দলটি বাংলায় নেহাতি দাঁত নখ বিহীন। সে অবস্থায় 500টা পরিবারের অন্তর্ভুক্তি পালে কিছুটা হলেও হাওয়া দেবার কাজ করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ক্যালকাটা নিউজ। ফলে কতটা হাওয়া সেটা তো সময় বলবে, তবে একটু হাওয়াটা মাপতে হবে আমাদেরকে আজকে, কারণ হাওয়ার যে বেগ সেটা আগামী সময়কে আরও বাড়বে। কালীঘাট তৃণমূল তাদের কি অবস্থা হবে? কারণ আমরা অলরেডি অপমানিত বাক্যে টেনে ঋতব্রত যে মোক্ষম চাল দিয়েছেন সেটা যেমন একটা আঙ্গিক, একই সঙ্গে পরিত্যক্ত কেষ্টই কি পাল্টা চ্যালেঞ্জ হবে কালীঘাটের? এটা একটা দ্বিতীয় বড় প্রশ্নের জায়গা। তো যারা উপস্থিত রয়েছেন পরিচয় করাই এক এক করে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি মুখপাত্র অভিজিৎ চক্রবর্তী। অভিজিৎ বাবুকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র মানস কুমার ভদ্র। মানস দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আজিজুল বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক। আজিজুল দাকে স্বাগত। দূরাবাস থেকে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র নীলাঞ্জন দাস। নীলাঞ্জনকেও স্বাগত। আমরা অনুষ্ঠান প্রথমে একটু রাজনৈতিকগত জায়গাতেই যাই, কারণ আমরা আজিজুল দাকে যখন পাচ্ছি এটা তো অবশ্যই আমাদেরকে আজকে বুঝতে হবে। অনুব্রত মণ্ডল এত বড় নাম, তার এই কামব্যাক ঋতব্রত শিবিরে ফিরে এবং তাকে তার পথ ফিরিয়ে দেওয়া, এটা কতটা বড় চ্যালেঞ্জ হবে বলে আপনি দেখছেন? আমি অনুব্রত মণ্ডলকে আলাদা করে ভাবছি না। আমি আগের দিন তুমি সঞ্চালনায় ছিলে, আমি সেদিনও বলেছি তৃণমূল কংগ্রেস নামক যে দলটাকে নিয়ে আমরা চর্চা করছি, যে দলটা 15 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন হিসাবে ক্ষমতায় থেকেছিল এবং রাজ্য শাসনের দায়ভার তারা সামলেছে, এবং এই দলটা সম্পর্কে মানুষের মধ্যে এবং সমস্ত রাজনৈতিক সচেতন যারা রাজনীতির চর্চা করেন তাদের মধ্যে একটা জিনিস কিন্তু উঠে এসেছিল, এবং তৃণমূলের মধ্যে থেকেও কেউ কেউ স্বীকার করতেন, নেতারাই স্বীকার করতেন, হয়তো অনুব্রত মণ্ডলও স্বীকার করেছিলেন, তৃণমূল মানে হচ্ছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সুতরাং তুমি এই ঋতব্রতর কথাই বলো, তুমি সন্দীপন সাহার কথাই বলো, তুমি অনুব্রত মণ্ডলের কথাই বলো, বা কাজল শেখের কথাই বলো, মানে সেই আঙ্গিকে দেখতে গেলে এরা সবাই ল্যাম্প পোস্ট ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট। এইটা তো
তার মানে এখন যেটা হচ্ছে, দেখো রাজনীতি সম্ভাবনা শিল্প, আমি মনে করি না রাজনীতিতে অসম্ভব বলে কিছু আছে, সেটা পরিষ্কার 4 তারিখের পরে আমরা বাংলার মানুষ কেন গোটা ভারতবর্ষ যারা বাংলা নিয়ে চিন্তা করছেন, বাংলা রাজনীতি নিয়ে এই ডিম থেরাপি বলো আর যা যা ঘটছে যারা দেখছেন তারা বুঝতে পারছেন সব সম্ভব। এখন যেটা সম্ভাবনা সেটা হচ্ছে যে এই যে ঋতব্রত নেতৃত্বে তৃণমূলের ঝাঁকের ঝাঁক যারা একদল মূলত এমএলএ বা এমএলএ ভোটে হারা কিছু, তারা একটা বিরোধী কণ্ঠস্বর হিসাবে বা বিরোধী একটা পলিটিক্যাল ব্লক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কেন করছে? আমি মনে করি না যে নেতা গেলেই মানুষ চলে যায়, এটা দেখার বিষয় যে মানুষও কিন্তু মনে করতো তৃণমূল মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন এই ঋতব্রতদের প্রমাণ করার বিষয় তারা আদৌ ল্যাম্প পোস্ট ছিল নাকি এদের মধ্যেও একটা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, যে যোগ্যতা বলে মানুষকে আকৃষ্ট করতে পারবে এবং মানুষ তাদের পক্ষে থাকবে। এটা দেখতে গেলে আগামী দিনে যে পৌরসভা নির্বাচন আছে বা পঞ্চায়েত নির্বাচন আছে বা 2029-এর যে লোকসভা নির্বাচন আছে, সেই নির্বাচনের তারা কিভাবে তারা যদি দাবিও করে থাকে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের, তাহলে প্রমাণ করতে হবে যে একনাথ শিন্ডে যিনি বালথাকারের দল থেকে বেরিয়ে এসে উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বেরিয়ে এসে তিনি যেমন জানান দিতে পেরেছে যে ইলেকটোরাল ময়দানে তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং বিশেষ করে সরকার গঠনে শিন্ডের যে তোমার দল সেই শিবসেনা বা শারদ পাওয়ারের দল থেকে এনসিপি থেকে অজিত পাওয়ার যিনি মারা গেছেন কিছুদিন, তার স্ত্রী উপমুখ্যমন্ত্রী হয়েছেন মহারাষ্ট্রে বিজেপি সরকারের, তো তারা কিন্তু প্রমাণ করেছেন যে ইলেকটোরাল ফিল্ডে বিশেষ করে ডেমোক্রেটিক যে আমাদের গণতান্ত্রিক যে সংসদীয় ব্যবস্থা পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অন্ততপক্ষে অঙ্কের খেলায় জনপ্রতিনিধিত্বের খেলায় তারা এখনো পর্যন্ত সফল। সেই জায়গায় এরা তো তৃণমূলের জোড়াফলের চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে সবাই তার নামে ভোট চেয়ে এমএলএ হয়েছেন। এখন তাদের প্রমাণ করা যে নিজের যোগ্যতায় তার নিজের আসনে যে পঞ্চায়েত নির্বাচন হবে, যে পৌরসভার নির্বাচন হবে, তাদের নেতৃত্বে তারা মানুষের আশীর্বাদ কতটা পায়। যদি পায় তাহলে বলবো তারা ল্যাম্প পোস্ট ছিল না, সেটা একটা রাজনৈতিক ভাষ্য নির্মাণের একটা বিষয় ছিল। আর যদি না পাই তাহলে জানবো যে পোস্ট একটাই, অর্থাৎ সূর্য বলে আমার আলো আছে কিন্তু বাকি গ্রহ যাদের আলো নেই, সূর্যের আলোকে আলোকিত, সেই জায়গাটা কিন্তু এখানে এই বাংলা রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা আলোচনার জায়গা। আপনি যেটা বলছেন কিন্তু অলরেডি তো এদের প্রাসঙ্গিকতা বুঝিয়ে দিয়েছেন, মানে ঋতব্রত শিবির সেটা অনেকেই মনে করছেন, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির প্রাসঙ্গিকতা বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু আদপেও সেটা কতটা সেটা আমরাও দেখতে পাচ্ছি। তো মানুষদার কাছে আসি, কারণ কংগ্রেসের এই জায়গায় বৃহত্তর জায়গা, কারণ রক্তক্ষরণ একটা সময়ের আজ সেখানে দাঁড়িয়ে ক্ষয়িষ্ণু তৃণমূলের শ্বাসরোধ, এই যে পরিবারগুলো যোগদান করল, কতটা আনন্দিত এবার আপনারা? আগামী সময়টা কীভাবে দেখবেন? আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রথমে যারা কো প্যানেলিস্ট বা তোমাকে বিশেষ করে সঞ্চালক এবং যারা আজকের এই প্যানেল দেখছেন, প্রতিটি মানুষকে আমি আমার অভিনন্দন সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এবং আগামী দিন এই কংগ্রেসের মঞ্চে আসার জন্য তাদেরকে আহ্বানও জানাচ্ছি। যেটা হলো আজকের আনন্দের বিষয়টা আমাদের, দেখো আমরা বরাবরই কংগ্রেসটা করে এসেছি, ধান্দাবাজির রাজনীতি আমরা কখনো করিনি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ওনার জীবনটাই শুরু হয়েছিল আমার এখন মনে হচ্ছে যে ধান্দাবাজি দিয়ে। কেন? ওনার একটা লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আমাকে মসনদের একদম লাস্ট মোমেন্টে পৌঁছাতে হবে, চূড়ামণিতে বসতে হবে। তার জন্য ছাত্র পরিষদ থেকে ওনার উত্থান, ওঠার পরে পরবর্তীকালে যুব কংগ্রেস দায়িত্ব পেল এবং যুব কংগ্রেসে যে 21শে জুলাই, যেটা আগামী 21 তারিখ আসছে, এই 21শে জুলাইতে মমতা ব্যানার্জি যেভাবে নামটা ফেটেছিল সেটা কিন্তু কংগ্রেসের প্রতিটি কর্মীর রক্তে, প্রতিটি কর্মীর সহযোগিতায়, শুধু মমতা ব্যানার্জির একার নয়। কারণ সেদিন আমাদের যে দাবিটা ছিল 89 যে ভোট ইলেকশন, তাতে সিপিএমের তরফ থেকে যে সন্ত্রাস চালানো হয়েছিল, যেভাবে ভোট লুট হয়েছিল, তখন আমরা ডিমান্ড করেছিলাম যে একটাই রাস্তা আছে, সে রাস্তাটা কি? যে সচিত্র পরিচয়পত্র না হলে এই ভোট করা না করা সমান। কারণ ওই রেশন কার্ড, একই রেশন কার্ড দিয়ে 4 জন এসে ভোট দিয়ে যাচ্ছে, এটা হতে পারে না। তা সেটার জন্য আমরা কিন্তু 93 সালে 21শে জুলাই আমরা মহাকরণ অভিযানে গিয়েছিলাম, যে আমাদের দাবি ছিল সচিত্র পরিচয়পত্রের এগেনস্টে ভোটটা হবে, সেই সচিত্র পরিচয় তৈরি করতে হবে। এটার দাবিতে সেদিনকে যেভাবে গুলি চালনা, যেভাবে
অশান্তির যে তৈরি মানে বাতাবরণ তৈরি হলো সারা আকাশে বাতাসে, কে ফিরবে কেউ জানে না, কে ফিরেছে কেউ জানে না, কজন ওই মুহূর্তে মারা গেছে সেও কেউ জানে না, একটা বিভীষিকার যে সৃষ্টি হলো, সেইখানে মমতা ব্যানার্জির নামটা অবশ্যই ফাটলো। কিন্তু মমতা ব্যানার্জি পরবর্তী কালে যখন দল ছেড়ে বেরিয়ে গেল, কারণ উনি ভেবেছিল যে ওই ঘটনা পরে বুঝি সারা বাংলা মানে সারা ভারতবর্ষের বা সারা বাংলার কংগ্রেস কর্মীরা মমতা ব্যানার্জির অধীনে হয়ে গেছে। উনি কিন্তু তখনকার যিনি আমাদের সভাপতি ছিলেন সৌমেন মিত্রর কাছে গিয়ে উনি সভাপতির সিটটাকে ডিমান্ড করলেন। কিন্তু তখন আমাদের অ্যাকচুয়ালি দলে কতগুলো, এটা তৃণমূল কংগ্রেস নয়, হট করে ভুই পড়ে মতো বুঝি ওটা তৃণমূল নয়। কারণ আমাদের যেটা ছিল যে ভোটের মাধ্যমে যে কোনো, তুমি জানবে আমাদের প্রেসিডেন্টশিপটা হয় কিন্তু ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট হয়ে আসতে হয়। সে তুমি যে কোনো ইউনিভার্সিটি বলো কংগ্রেসের, তো ওইখানে ভোট যখন হয় মহানিবাস হলে, সেই ভোটে কিন্তু মমতা ব্যানার্জি গোয়ারা হেরে যায়। এবং পরবর্তীকালে যখন এআইসিসির যে আমাদের প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে গিয়ে সোমেন মিত্র এবং তথা বাংলার কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু নালিশ করতে যায়। যাক, আমি বলছি যে কিন্তু বড় বড় এইটুকু না লোকগুলো তো বললেই সবাই কেন? ঢুকে গেল। না এইটুকু বলছি, এইটুকু না বললেই নয় কেন, যে তার চরিত্রটা বলছি আমি, আজকের মানে দলটার চরিত্র বা তার প্রধানের আজকের তখন ওই নালিশ করার পরে বেরিয়েছে, হট করে সিপিএম এর দালাল বলে কংগ্রেসকে গান্ধী মূর্তি পদদেশে বসে গেল, তৃণমূল কংগ্রেস তৈরি করলো। তৃণমূল কংগ্রেস তৈরি করার পরে তার পরবর্তীকালে বিজেপির কোলে গিয়ে পড়লো, বিজেপির সহযোগিতায় একটা এমপি হলো, কয়লামন্ত্রী হলো, রেলমন্ত্রী হলো। পরবর্তীকালে বিজেপি ছেড়ে কংগ্রেসের সহযোগিতা নিল, ভাবলো সেবার বুঝি আমি মসনদে আসতে পারবো, বুঝলাম। কিন্তু সেবারে কাজ হলো না, আবার বেরিয়ে গিয়ে বিজেপি। আবার যখন 2011-তে আমাদের সহযোগিতায়, আমাদের ভোট, আমাদের লড়াই, আমাদের মনোবল এবং আমাদের টাকা পয়সা দিয়ে যখন তাকে মসনদে বসানো হলো, উনি তখন কিন্তু 1 বছর 11 মাসের মাথায় সরকার থেকে আমাদের বেরোতে বাধ্য করলো। কারণ যদি আমরা থাকতাম, এই যে দুর্নীতি, এই যে চুরির সরকার, এটা আমরা হতে দিতাম না। যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ চুরি, আজকের যে কোনো একটা লোকাল নেতা তার কাছে 100-200 কোটি টাকা ব্যাপারই না কিছু। আজকে সেইখানে দাঁড়িয়ে এই বিজেপিকে নিয়ে আমি লড়বো, বিজেপি রাষ্ট্রবাদী দল সামনে ফ্রন্টে রেখে লড়বো, এই মমতা ব্যানার্জিরই এটা বক্তব্য। আজকে সেই বিজেপি, আজকে যখন বিজেপির কাছে হেরে গেছে, মানুষ যখন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আজকে তখন বিজেপি খারাপ, ভালো কথা। আজকে তো কংগ্রেস তো আসেনি, বুঝলাম। বারবার করে আমরা বলেছি। আজকের আমাদের যেটা বক্তব্য, আজকে যারা আমাদের দলে যারা এসেছেন, কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন এবং আদর্শ বিশ্বাসী, আদর্শবাদী মানুষ, তারা যে দলে ফিরছে, অবশ্যই আনন্দিত। আপনি মানুষদা আদর্শের কথা বলছেন, আমি সেই সময়ের আদর্শ নিয়েও প্রশ্ন তুলতে পারি, কারণ এক এক করে কেন কংগ্রেস ছেড়ে তারা তৃণমূলে যোগদান করেছিলেন। দেখুন, আদর্শের জায়গা আছে, আদর্শ নিয়ে প্রশ্নের জায়গাও আছে। মমতা ব্যানার্জি একটা জিনিস ঠিক আছে। এস্টাবলিশ করেছিল, হ্যাঁ। সিপিএম এর দালাল বলে আমাদের এস্টাবলিশ করে দিয়েছিল সারা বাংলার বুকে, এই মমতা বন্দ্যোপাধ্যায়। বাম কংগ্রেস তো তখন রাজনৈতিক হ্যাঁ, খেলা খেলছিল। রাজনৈতিকভাবে এবার তখন আমরা কিন্তু দেখুন, রাজনৈতিকভাবে কখনোই আমরা বামফ্রন্টের সাথে ছিলাম না। কেন্দ্রে তো রাজনৈতিক খেলা চলছিল সেই সময়। আজকে যদি সেটা আমি বলি, তৃণমূলের যে 15 বছর কেন্দ্রে বিজেপি সরকার, এই বিজেপির সাথে যে মমতা ব্যানার্জির টাই আপ ছিল, এটা যে কোনো বাচ্চা চলে জানতো। আচ্ছা, অভিজিৎ, এটা বাচ্চা চলে জানতো। অভিজিৎটাকে যে আমি এর পরবর্তী জায়গায় আসবো, আজকে আপনি যেটা সেখানে বলছেন দাঁড়িয়ে মানুষদা, আজকের আমাদের বিরুদ্ধে যে কথাটা উনি বলেছিলেন, আমরা তো বারবারই বলেছি, আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেসব কেস, আজকের অন্যান্য নেতার যেসব কেস, যে বিনা সেটিং এ কি করে আজকের এতদিন বাইরে। আপনার এই প্রশ্নের উত্তর আমি অভিজিৎ দার থেকে নেব, তার আগে একটা বিরতি আমাকে নিতে হবে। নীলাঞ্জনও রয়েছে, একটা সংক্ষিপ্ত বিরতি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। আমি যেমনটা বলছিলাম, অভিজিৎ দাকে দিয়ে শুরু করবো, কারণ অনেকগুলো হয়তো উত্তর অভিজিৎ দাকে দিতে হবে এক্ষেত্রে দাঁড়িয়ে। কি মনে হয় অভিজিৎ? একটুখানি রোমিও একটা কথা বলছিলাম, 1 মিনিট একটু সময় নেওয়া যায়? আমি আসছি দাদা, কারণ আমাদেরকে আলোচনা দীর্ঘায়িত করতে ঠিক হবে। আছে, বলুন অভিজিৎ। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানাই। আমি এতক্ষণ ধরে মানুষদার কথা শুনছিলাম, খুব ভালো ভালো কথা বলছিলেন, কিন্তু বাস্তবে তো তা নয়। আমি আপনাকে বলছি, আরে কংগ্রেসেরই তো ছোটো ভাই তৃণমূল কংগ্রেস। কংগ্রেস বড় চোর, মানে কংগ্রেস ছোটো চোর, তৃণমূল বড় চোর। আচ্ছা আপনি বলুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এত বড় বড় কথা বলা হচ্ছে, দিল্লিতে কি করছে কংগ্রেস আর এই তৃণমূল? লাড্ডু খাচ্ছে তো, দোস্তি। হ্যাঁ দোস্তি, সব আইওয়াস। এখন বলছে যে আমরা কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে ছিলাম না, দিল্লিতে তাকান না, সব ওই এক মঞ্চে দাঁড়িয়ে আছে। দেখুন, কংগ্রেসে যোগদান করলো তৃণমূল কংগ্রেসের নেতারা, আমাদের বিজেপির মাথা ব্যথা কোথায়? আমরা ওই মাথা ব্যথা করি না, আমাদের কোনো চিন্তা নেই, কারণ আমরা জানি, রাজ্যের মানুষও জানে, কংগ্রেস যা
তৃণমূল কংগ্রেস সব এক, এরা সব এক জায়গাতে দাঁড়িয়ে খেলছে এবং তার সাথে সিপিএমও আছে। আমি আপনাকে দুটো তিনটে উদাহরণ দিই। দাদা বলছিলেন না সৌমেন বাবুর সময় প্রেসিডেন্টে মমতা কী সব গল্প চললো, আচ্ছা এই সৌমেন বাবু তো তৃণমূলে চলে গেল, সেটাই বলছি। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি সেই সময় সৌমেনবাবু স্টেটমেন্টটা তুলে দেখবেন তো কি বলেছিল, মমতাকে দেখলে আমার ভয় লাগে। যে এক সময় মমতাকে জায়গা দেয়নি, মমতা বেরিয়ে চলে গেল, ভাগ্যের পড়িয়েছে সেই সৌমেনবাবু। আচ্ছা ওনার নাম কি ছিল, ছোড়দা, দণ্ড প্রতাপ, তিনি নাকি মমতাকে দেখলে ভয় পায়। আচ্ছা ওটা ছেড়ে দিন, আমি আবার আপনাকে একটা জিনিস স্মরণ করাই। দেখবেন 2016 সালে আব্দুল বাবু কংগ্রেসের, উনি একটা কিন্তু স্টেটমেন্ট দিয়েছিলেন, আপনি আর্কাইভ ঘেটে দেখবেন কি বলেছিলেন, যে আমি তৃণমূলের সাথে লড়াই করতে চাই কিন্তু আমি করতে পারছি না, কে করতে দিচ্ছে না। আরে শুনুন, এই করে না রাজ্যের মানুষকে বোকা বানাতে পারবেন না। দেখুন আমি একটা কথা বলি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমার বলতে তো কোনো দ্বিধা নেই, যে একসময় কংগ্রেস থেকে তিনি নেত্রী হয়েছিলেন, ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন। দেখুন কতটা মানে কি বলবো, মানে ভাষার প্রয়োগ আমি ঠিক করতে চাই না, তবু বলছি, মানে এই বিজেপি তাকে লোক দিয়েছিল, দেয়াল লেখার লোক ছিল না এক সময়। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট খুলে দেখবেন, উনি বলেছিলেন আমি সকালে বেরোলে রাত্রিবেলা বাড়ি ফিরতাম কিনা আমি জানতে পারতাম না, কারণ সিপিএমের লোকেরা আমাকে ফলো করতো। সেই সময় যদি অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদের হাতটা না যেত উনি পারতেন। এবার প্রশ্ন থাকতে পারে কেন তৃণমূলকে আমরা সাহায্য করেছিলাম, আর ওটা তৃণমূল ছিল না, মমতার জায়গায় অন্য কেউ আসলেও আমরা করতাম যদি তিনি বামের এগেনস্টে লড়াই করতেন। কারণ আমাদের পলিটিক্যাল আইডিওলজি, দাদা আমি কিন্তু ডিস্টার্ব করি, ডিস্টার্ব করছি না, একটা কথা বলি, একটা একটু মানে বলতে বাধ্য হলাম, নাহলে বলতাম না, আমি কেন বলি না, একটা জায়গা থেকে বলতে বাধ্য হলাম। সেই সময় বাংলার বুকে বিজেপির কোনো সংগঠন ছিল না, তার জন্য ভাই তোমাদের তুমি করে বলছো, মতে বলতে ছোট তুমি, তা ছিল না বলেই সেই সময় তোমাদের কিন্তু মনে হয়েছিল যে মমতা ব্যানার্জির হাতটা ধরে বাংলার বুকে সংগঠন যদি বানানো যায় সেটাই তোমরা বানিয়েছিলে। এবার আমি বলি, বলো, এইগুলো যে কংগ্রেসের সব তৈরি করা, তা কারণটা দেখুন, উনি বলছেন নাকি বিজেপি সংগঠন ছিল না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে লোক আমরা দিয়েছিলাম। তাহলে আমাদের যদি সংগঠন না থাকলো লোক কোথা দিয়ে আসতো? আচ্ছা ভিক্টর ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছিলেন, 95,000-এর উপর ভোট উনি পেয়েছিলেন সেই সময় কলকাতার বুকে, মধ্য কলকাতার বুকে দাঁড়িয়ে। এই সমস্ত কংগ্রেস কিছুই না, তৃণমূলকে প্রোটেক্ট করে বেড়াচ্ছে, সবাই জানে। আমি আপনাকে বলছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ভাঙলো, পরে কংগ্রেসের হাত ধরে মাসনাদে আসলো, তো কি করলো 16 থেকে 21 দেখুন কংগ্রেস শূন্য করে দিয়েছে। সুতরাং এইগুলো সব গোটা দিয়ে, মানে আমি একটা গোল দেবো, আমি আমার ডিফেন্স ছেড়ে দেবো, তুই একটা গোল দিবি, লোককে দেখাবো আমরা বিরোধিতা করছি। ঠিক মানুষ আসছি, আপনি অনেকগুলো বলবেন আমি জানি। নীলাঞ্জনের কাছে আসি, অনেকক্ষণ ধরে বসে আছে। নীলাঞ্জন, ভয় কি তাহলে এবার অনুব্রত মণ্ডলকে নিয়ে? কেন অনুব্রত মণ্ডলকে নিয়ে কেন এত প্রবলেম? আপনারা তো মিডিয়ায় তো তাকে তো চোর টোর এত কিছু বলেছিলেন, তো সে যদি আজকে নিজের লাগেজ ব্যাগেজ বা গরু কয়লা এসব বাঁচাতে সে যদি এই বিজেপির বি টিম গদ্দার টিমে সে যদি জয়েন করে, তো আপনার তো প্রশ্নটা তো তাদের করা উচিত। এবং আজকে তো আমি শুনলাম মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি মানে অর্থাৎ এই গদ্দার টিমের যিনি লিডার, তিনি তো নাকি আজকে বেশ কিছু মুখপাত্র অ্যাপয়েন্ট করেছেন। আপনার তো প্রশ্নটা তাদেরকে করা উচিত যে আপনারা যে আজকে নিচ্ছেন অনুব্রত মণ্ডলকে, ঋতব্রত বলছে তাকে আমি আমার লিডার মনে করি ইত্যাদি, তো এই প্রশ্নগুলো ঋতব্রত ব্যানার্জির প্রশ্নগুলো তাদের করা উচিত। দেখুন তৃণমূল কংগ্রেস দলটি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাউন্ডার, তিনি আমাদের চেয়ারপারসন, তিনি আমাদের লিডার, তিনি 3 বারের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের আজকের দিনেও তিনি ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট লিডার্স। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাকে একটু ছোট না করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রীর থেকেও অনেক সিনিয়র লিডার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের জায়গায় কোথাও কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আমাদের যারা কর্মীরা তারা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে। এবং আজকে এই যে গদ্দার টিমে যারা যাচ্ছে, কিছু নেতা যারা টেন্টেড, যাদের লাগেজ ব্যাগেজ রয়েছে, অথবা যারা এতদিন ধরে সরকারি সুযোগ সুবিধা প্রিভিলেজ সেইটা নিতে যারা অভ্যস্ত, তারা আজকের দিনেও তারা সেই জায়গাটায় যেতে চাইছেন। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মাননীয় স্পিকার বিধানসভা তিনি লিডার অফ দ্য অপোজিশন বানিয়েছেন, অর্থাৎ একটা ক্যাবিনেট র্যাঙ্ক সে পেয়েছে। তো সেই জায়গাটায় সেই লোভ লালসা অথবা কেস থেকে বাঁচার জন্য তারা যাচ্ছে। কারণ দেখুন আজকে দিনে আমার মতন অভিজিৎ দা প্রশ্ন করছেন, আমি শেষ করে নি, আমি অনেক কথা বলার আছে। আমাদের মতন লোকেদের বিজেপির এই গুন্ডা মাওয়ালি তারা রাস্তাঘাটে আমাদের ডিম ছুটছে, এইসব করছে, কিন্তু আপনি দেখবেন এই যে গদ্দার গ্যাংয়ে যারা গেছে, অর্থাৎ এই বালিশ তৃণমূল, বিজেপির বি টিম তৃণমূল, গদ্দার তৃণমূল, তাদেরকে কেউ কিন্তু ডিম মারছে না। ডিমের দাম কিন্তু একই এবং ডিম কিন্তু যথেষ্ট অ্যাভেলেবল পশ্চিমবাংলায়, তো এদেরকে কেউ কিন্তু ডিম মারছে না। তো বোঝাই যাচ্ছে এই পুরো জিনিসটা কিন্তু হচ্ছে
মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার অঙ্গুলি হিলনে, কারণ আমরা দেখেছি ঋতুব্রত ব্যানার্জি মানে কথায় কথায় মুখ্যমন্ত্রীর সাথে সাথে ঘুরে বেড়ান, বিভিন্ন সরকারি প্রোগ্রামে যান, তো সেই জায়গা থেকে ইনস্ট্রাকশনটা আসছে কিন্তু একদম টপ লেভেল থেকে, সেটা আমরা বুঝতে পারছি। বুঝলাম, কিন্তু কারা পড়ে রইলে না কালীঘাট তৃণমূলের আর কারা পড়ে রইলেন? বলুন আসছি নিরঞ্জন, অভিজিৎ দা কিছু বলছেন, শুনে নিন। নীলাঞ্জন দা, আমি একটা প্রশ্ন করি আপনাকে। বলুন আপনি আরে নীলাঞ্জন দা শুনুন না, বলছি আপনি কি মনে করেন অনুব্রত মণ্ডল চোর, কয়লা চোর, গরু চোর? না, সে তো জেল খেটে এসছে, সেটা মনে করেন কি? আরে জেল খেটে যেটা আমরা সবাই জানি, আপনার স্টেটমেন্ট জানতে চাই। না, আপনি একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন ভালো হয়। আমি দূরে আছি তো আমাকে একটু বলতে দিন। না বলতে দিচ্ছি, আপনি হ্যাঁ কি না বলে দিন না। আরে এটা সহজ প্রশ্ন, আমি কি করে জানবো হ্যাঁ কি না? আমি সুপ্রিম কোর্টও নই, আমি হাই কোর্টও নই, আমি ইনভেস্টিগেটিং অথরিটিও নই। না, জেল খেটেছেন তো, জেল খেটেছেন তো। আপনাদের কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট না নীলাঞ্জন দা, জেল খেটেছেন তো, জেল খেটেছেন তো। অনুব্রত মণ্ডলের বক্তব্য আপনারা এই সিবিআই ট্রান্সলেট করার জন্য কাউকে কথা ঘোরাচ্ছেন কেন? আরে জেল তো খেটেছে। আপনি বলছেন যে অনুব্রত মণ্ডল চোর কি চোর না? আমি তো সুপ্রিম কোর্টের জেল কাটা ব্যক্তি তো। আরে মমতার সাথে ঘুরে বেড়ায়, তাহলে তো মমতা সব থেকে বড় অপরাধী। অপরাধী তো মমতা ঘুরে বেড়ায়। আজকে বলছেন আপনাদের ডিম মারছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন গুন্ডা যখন বিরোধী রাজনৈতিক দলের সমস্ত কর্মীদেরকে ঝান্ডা দড়িয়ে মারতো তখন বলতো জনরোষ, আর এখন বলছেন ডিম মারছে। আপনারা তো আমাদের 3 জন রাজ্যসভার এমপি তারা রিজাইন করেছে, করে আপনারা তাদেরকেই অ্যাপয়েন্ট করেছে। আপনাদের দলে এতটুকু মানে ট্যালেন্ট নেই যে নতুন করে 3 জনকে আপনারা। আচ্ছা, আপনাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় কোন দল থেকে এসেছিল? আরে আপনারা তৃণমূল কোনো দলই নয়, কংগ্রেসের একটা ভাড়ার দল। আপনারা কংগ্রেসের যত সব ভাড়া লোকজন স্বার্থপর তারা তৃণমূলে এসেছিল, তৃণমূল জয়েন করেছে। আরে আপনি জানেন না নীলাঞ্জন দা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তৃণমূল নন, উনি একটা কংগ্রেস নেত্রী, বড় বড় কথা বলছেন। এই ঋতব্রত ব্যানার্জি কে? ঋতব্রত মানুষদা কে? মমতা বন্দ্যোপাধ্যায় একজন কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া, ওনাকে ছেটে দেওয়া একজন নেত্রী। আপনি আবার ঋতব্রতের কথা বলছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা গুন্ডা, ওটা একটা লুটপেন, চোরেদের সাগরেদ, ডাকাতের সাগরেদ, আবার বলছেন তাকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। লজ্জা লাগে না আপনাদের? ইলেকশনের পরে আপনাদের প্রজেক্ট হচ্ছে ঋতব্রত ব্যানার্জি। সেই ঋতব্রত ব্যানার্জি তৃণমূলের সমস্ত। আরে এই ঋতব্রতকে তো মমতা বন্দ্যোপাধ্যায় কোলে তুলে নাচছিল। যখন সিপিএম থেকে তাড়িয়ে দিয়েছিল কোলে তুলে কে নিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলছেন চাটা ঋতব্রত। আরে এই চাটা ঋতব্রতকে দিয়েই মমতা কাজ চালাতেন। মমতার যত সব গুন্ডা। বিরতি নেব। আমি একটা বিষয় বুঝতে পারছি না, মানে এখন যেহেতু তৃণমূল কংগ্রেসের অন্দরের এই ভাগগুলো হয়ে গেছে, মানে 1, 2, 3, এখন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই যদি প্রধান হন, তাহলে যারা বেরিয়ে যাচ্ছেন তাদের নিয়ে কথা বলার সৎসাহস কেন পাচ্ছেন না? তারপরও নীলাঞ্জন বলতে পারছেন না যে অনুব্রত মণ্ডল চোর কি চোর নয়। কেন উত্তর দিতে পারছেন না আমি জানি না। ফিরলাম বিরতির পর, কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আলোচনা করতে হচ্ছে যে তৃণমূলের কোন প্রাসঙ্গিকতার জায়গা নিয়ে আমরা আলোচনা করবো, মানে তৃণমূল কংগ্রেস দলটার কোন অঞ্চল যা জায়গা যেটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। নীলাঞ্জন কিছুক্ষণ আগে বলছিলেন যে কথা, আমি ধরেই নি, আমি জানি না অরিজ। হ্যাঁ, আমি জাস্ট 1 মিনিট একটা কথা বলুন। বলছেন যে তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতা, তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিক বলে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আপনারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে আলোচনা করছেন। এখনো না, তৃণমূল কংগ্রেসকে নিয়ে আলোচনা করছি না, তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়ে আলোচনা করছি। আমরা তৃণমূল কংগ্রেসের একের পর এক পর্দাফাশ হবার পর পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। নীলাঞ্জন দা, তৃণমূলের আমাদের আলোচনা হচ্ছে, নোংরামি আলোচনা চলছে। আমি একটা ছোট্ট একটা কথা বলি, বলুন। টিমে চলে যাচ্ছে বিজেপি, যেটা সেখানে তৃণমূলের চোরটা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে নীলাঞ্জন, আমি একটু বলে নিই। দেখবে ছোট্ট করে বলছি, দেখবেন এই যে বলছে না এত বড় বড় কথা, আপনি দেখুন লাস্ট 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কারা ঘিরে রাখতো, আর এই দেখবেন দুদিন আগে একটা মোমবাতি কি সব ইভিনিং ওয়াক করলো মমতা বন্দ্যোপাধ্যায়। ও বাবা, দেখুন আমাদের কোনো আপত্তি নেই, উনি ব্রিয়নল্লা নিয়ে র্যালি করেছে, লোক খুঁজে পাচ্ছে না, ব্রিয়নল্লা এসছে র্যালিতে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কালীঘাট তৃণমূল ব্রিয়নল্লা নিয়ে এখন র্যালি করে বেড়াচ্ছে। এই দুর্দিন এদের এসছে, এর থেকেও আরো খারাপ দুর্দিন হবে আমি বলছি তো। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইভিনিং ওয়াক করেছিল না, আরে ওনার যদি সাহস থাকলে উনি যেত
সচেতন না আরে বারুইপুরে। morning উনি walk-এ জানেন না আপনার চোর চোর মন্ত্রী স্লোগান দিলীপ করে, ঘোষ সব বলে, জানে, সেগুলো একটু বলুন আই না। ওয়াশ কিচ্ছু না, Morning walk-এ মিডিয়াতে আপনার ভেসে নেতা কি থাকবে। বলে? মিডিয়াতে না দিলীপ ঘোষ সকালবেলা নীলাঞ্জনরা বলছে, প্রশ্ন "দিন তুলছিলেন যে কি করে মারবো, বেরোবে, আগে নাচবো।" চারিদিকে পুলিশ এই হচ্ছে প্রোটেকশন আপনাদের এমন ভাবে দিয়ে standard, রেখেছে নাকি আপনারা বেরোতে পারছেন বড় না। বড় কথা। আর ওকে, বেরোলো না বলে বেশ। ইভিনিং ওয়াকে গেল। ঠিকই, মানে সেই জায়গায় আরে প্রাসঙ্গিক আপনার হয়তো এই morning প্রশ্নটা walk-এ গিয়ে আপনার মন্ত্রী কি বলে সেগুলো বলুন। মর্নিং ওয়াকে কি বলে আপনার মন্ত্রী? না মর্নিং ওয়াকে গিয়ে আমাদের মন্ত্রীরা বলে মমতা চোর, অভিষেক চোর, অভিষেককে আমরা সিঙ্গরের ভাত খাওয়াবো। আচ্ছা, যাই হোক, অরিজিনে ফিরে আসি। আমি যেটা নিয়ে প্রশ্ন করছিলাম, করবো তৃণমূল কংগ্রেস মানেই কংগ্রেস, এই কিছুক্ষণ আগেই প্রাসঙ্গিকতার জায়গাটা উঠছিল। আমি মানুষদার কাছে আসি এই জায়গায় যে তৃণমূল কংগ্রেসের জন্ম কিভাবে হয়েছিল। মানুষদা বলছিলেন কিছুক্ষণ আগে, হয়তো ভুলে যাচ্ছিলেন নীলাঞ্জন। কংগ্রেস তো এক নয়। আচ্ছা। তৃণমূল কংগ্রেসের বাইরে বেরিয়ে গেছিল, বেরিয়ে গিয়ে তারা দল গঠন করেছিল এবং বিভিন্ন সময় সুবিধাবাদীর মতো কখনো বিজেপি, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো কংগ্রেস করে কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতায় চলে এসেছে। তো যাক, ক্ষমতায় এসেছে তাই নিয়ে আমাদের কোনো আপত্তিকর ছিল না। আমরা বলেছিলাম যে একসাথে আমরা থাকতে পারি তখনই যদি সত্যিভাবে সরকার চালানো হয়। কিন্তু ভাই ডিস্টার্ব করো না, আমি তোমার সাথে বলিনি ভাই, প্লিজ। না আপনি তো সবাইকে ডিস্টার্ব করেন, সেই জন্য বলছি একক সংখ্যাগরিষ্ঠতায় মমতা ব্যানার্জির ওপরে পিগি ব্যাক করে কংগ্রেস 2 বছর ধরে সরকারে ছিল। আরে ভাই, ওরকম বড় চোর দল, ওরকম বড় একটা বাজে দল পৃথিবীর বুকে জন্মায়নি। আমার নাতিপুতিরা যখন জন্মাবে ওদের বলা হবে ডাইনোসর ছিল, তারপরে ছিল তৃণমূল কংগ্রেস। বই বললাম তো, আমার নাতিপুতিদের বলা হবে গল্প। ওই পৃথিবীর বুকে একটা দল জন্মেছিল, যেমন ডাইনোসর জন্মেছিল ধ্বংস, তৃণমূল কংগ্রেস একটা চোর দল জন্মেছিল, ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, এটা হবে জীবাশ্ম। এবার বলি, এবার বেশ, বেশ। এবার যেটা বলছিলাম কথাটা, সেটা হলো যেটা বলছিলাম সেটা হলো যে আজকে যে ঋতব্রত, টিমে আজকের অনুব্রত মণ্ডল গেল, বোকটাইয়ে 9খানা মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা, তার সাজা আজ অব্দি হয়নি। এই অনুব্রত মণ্ডল বিভিন্ন সময় ভোটের আগে চরম ঢাক বাজবে, গুড় বাতাসা, পাড়ার মোড়ে ছেলেরা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে অভ্যর্থনা জানাবার জন্য। কোনো কেস তার এখনো অবধি তার কোনো সাজা হয়নি। এবং পুলিশকে বোম মারা, এবং গরু পাচার থেকে আরম্ভ করে পুলিশকে বোম মারাও আছে, সেটাও আছে, বোম মারুন। এই সব করে সারা বীরভূমে আমাদের কত ছেলেকে মারা হয়েছে তার আইডিয়া নেই, ধারণার বাইরে। সেই অনুব্রত মণ্ডলে কোনো সাজা হয়নি, 3 মাস জেল থেকে জামিনে বেরিয়েছে। আজকে অনুব্রত মণ্ডল কিন্তু একদম না, বেকুচুর খালাস নয়, যতগুলো জেল থেকে বেরিয়েছে সব কটা জামিনে চলছে, সব কটা কেস কিন্তু এখনো বন্ধ হয়নি। 2 নম্বর হলো আজকের যে তৃণমূল, যে ঋতব্রতরা আজকের যেটা রয়েছে একদম দুধের সাথে একদম পাথর বাটির মতো। কিরকম যদি বলা হয়, আজকে যে ওই ঋতব্রত যারা এনডিএর পক্ষ নিয়ে, এনডিএর সমর্থনে যে বিরোধী হয়ে বসে রয়েছে, ওই বিধানসভার ভেতরে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের যে আজকের এই দ্বিতীয় তৃণমূল কংগ্রেস, সাজানো তৃণমূল কংগ্রেস যে টিম, এটা পুরোটাই এক, যেই বিরোধী সেই সরকারে, সেই সরকারের সেই বিরোধী। আজকের সেইখানে দাঁড়িয়ে বিরোধী শূন্যতায় 5 বছর সরকারটাকে চালাবে, একের পর এক বিল পাস করাবে, একের পর এক বিল পাস করাবে। আমরা বারবার বলেছি, আমাদেরকে কোনো দরকার পড়বে না, মানুষ জানে, তার জন্য 260 আসন পেয়েছে। আজকে বড় বড় কথা বলছে, দিল্লিতে বসে তো লাড্ডু খায় তো ঋতব্রত। আজিজুলদার কাছে আসবো, প্লিজ। বেশ। আচ্ছা, বুঝলাম। আজকে এই পরিস্থিতি, বেশ, আজও এক, আর এই কংগ্রেস সব এক, দিল্লিতে বসে লাড্ডু খায়। কোথায় লাড্ডু খেয়েছে ভাই? আরে একেবারে পিন্ডি চটকানোর জন্য কি ইন্ডি জট নাকি? আরে ভাই, মানুষ জানে না ইন্ডি জট আপনারা কি করে বেড়ায়? ভোটের আগে কে প্রাইম মিনিস্টার হবে তার জন্য একেবারে পিন্ডি চটকান। আরে একটা রাজনৈতিক, বেশ আবার একটা, বেশ, আইএনডিআই এ জোটের প্রধান লক্ষ্য কি? প্রধানমন্ত্রী হটাও, বিজেপি হটাও, এছাড়ার কোনো লক্ষ্য আছে? আমার এই প্রশ্ন আজিজুলদার কাছে আসবো। আজকের বেশ দেশের যে ইন্ডিজোটের জোটের লক্ষ্য কি? প্রধানমন্ত্রী কে হবে? রাহুল গান্ধী হবে, আমার কি হবে? রাহুল গান্ধী। আজিজুলদার পরিস্থিতি যে জায়গায় গেছে, আমি আরো একটা প্রসঙ্গে যাব। বারুইপুরের ঘটনা আছে, বলুন। সেটা কি
হিউম্যান সাইকোলজি এমন একটা জিনিস, আজকের যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো সেখান থেকে কিন্তু একটা নির্যাস কিন্তু বেরিয়ে এলো। সেটা হচ্ছে যে দেখো 64 কেন আমি 70ও যদি বলি, 70 জন এমএলএ নির্বাচিত তৃণমূল কংগ্রেসে, তারা আজকে ঋতব্রত দলে, এবং ঋতব্রত সাংবাদিক সম্মেলনে ঘটা করে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বলছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতি বলছে তো, কিন্তু কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়ে গেছে। সেটা তুমি বলো, আমি বলো, বা আমার যে কো প্যানেলিস্ট যারা আছেন তাদেরও হিউম্যান সাইকোলজিতে ওটাই কিন্তু সে একদম রয়ে গেছে। বিষয় হচ্ছে যে এই যে এত কিছু হচ্ছে কেন হচ্ছে, মানুষদা একটু আগে বলছিলেন যে বিধানসভার মধ্যে ঋতব্রতদের এইভাবে রেখে বিল পাশ করে ভারতীয় জনতা পার্টি সরকার তার যে পলিটিক্যাল এজেন্ডা আছে সেই এজেন্ডার বাস্তবায়ন করবে, এটা একটা সত্যি হতে পারে। কিন্তু 2 নম্বর সত্যি হচ্ছে, সেটা হচ্ছে আগামী দিনে নির্বাচনী রাজনীতিতে একটা সংখ্যাতত্ত্বের খেলা। আমি যদি দেখি যে 1977 সালের পর থেকে বাংলার রাজনীতি 2026-এর যদি বলো, তাহলে অধিকাংশ সময়টা বিরোধী দলগুলো অর্থাৎ যে শাসক থেকেছে তার বিরুদ্ধে 50% মানুষ কিন্তু ভোট দিয়েছে। দেখবে যেমন বামেরা 34 বছর ছিল, কংগ্রেসের ভোট কিন্তু 40%-এর নিচে নামেনি। একদমই না। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু 2019 সালের পর বাংলার রাজনীতিতে যে ডেমোগ্রাফিক একটা ক্যারেক্টার রাজনীতিতে অন্ততপক্ষে প্রতিফলিত হয়েছে, সেইখান থেকে কিন্তু আগামী দিনে 2029-এ নির্বাচনী পাটিগণিত বা 2000 এরপরে যত সালে হবে আর কি 26, তার মানে কত 31 সালে মানে বিধানসভা 31-এ সেই নির্বাচনী পাটিগণিতকে সামনে রেখে একটা খেলা চলছে না তো, মোদ্দা কথা এইখানটাই। অর্থাৎ এটা তো পরিষ্কার হয়েছে 2016 সালে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাম এবং কংগ্রেস দ্বারা মতাদর্শগতভাবে 2 মেরু রাজনৈতিক পলিটিক্যাল ফ্রন্ট তারা এক হয়ে গিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। আগামী দিনে এই যে বাম এবং প্রগতিশীল অংশ, তার সঙ্গে জাতীয়তাবাদী বলে যারা বলেন জাতীয় কংগ্রেস, এরা যদি এক হয়ে যায়, তার সঙ্গে এই বাংলার ডেমোগ্রাফিক সিচুয়েশনে মাইনরিটি ভোটের 30% এবং ওই যে তথাকথিত একটা ঐতিহ্য 50% ভোট বিরোধী শিবিরে থাকবে, এই ভোটটাকে ভাগ বসিয়ে ক্ষমতাকে সুরক্ষিত রাখার একটা অঙ্ক কোথাও না কোথাও ঋতব্রতদের সামনে রেখে আসছে কিনা, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি একটা উত্তর দিচ্ছি, এই যে এইমাত্র 30% মুসলিম ভোট বললো না, এটা তো মিথ, আমরা ভেঙে দিয়েছি। ভোট বলিনি, না আমি বলছি মাইনরিটি ভোট, আরে একই ব্যাপার। আমি বলছি বেশিরভাগ মেজরিটি, আমি আপনাকে বলছি আচ্ছা আসামে তো 41% আছে, আমরা তো 3 বারের সরকার করলাম। এই যে কথায় কথায় বলে না মাইনরিটিরা সেট করে দেবে কোথায় সরকার কখন সরকার, আমি একটা কথা বলি ভাই, অভিজিৎ আমি একটা কথা বলি, দেখো প্রত্যেকটা রাজ্যের ডেমোগ্রাফি একটা অন্য রকমের হয়। পশ্চিমবাংলার ডেমোগ্রাফি আর আসামের ডেমোগ্রাফি নিয়ে তুমি যদি বলো ইলেকটোরাল ফিল্ডে ডেমোগ্রাফি এবং এই নির্বাচনী সাফল্য আর ব্যর্থতা, এই দিকটা যদি বিচার করো তাহলে 2 রাজ্যের প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। সেই সুযোগ এলা আমি বলবো না। না আমি একটা কথা বলি, আচ্ছা পশ্চিমবঙ্গে তো ডেমোগ্রাফি আলাদা, আমি বুঝলাম 30% তো মাইনরিটি আছে, কটা মানে মাইনরিটি ভোট বিজেপির এসছে এবার দেখান তো আমাকে, 1 থেকে 2%, তাহলে 28 থেকে 29% ভোট তো আসেনি, সরকার তো আমরা করেছি 207খানা সিট, সব মিথ, এগুলো সব অ্যালিগরিক্যাল ফর্ম তৈরি করা। শুনুন এইগুলো বলে না বিজেপিকে ঠেকানো যাবে না, আমি আপনাকে বলছি এই বিরোধীরা বাইনারি সেট করছে যে ঋতব্রত নাকি আমাদেরই লোক যাতে আমাদের সুবিধা হয়, কিচ্ছু না। আমি আপনাকে বলছি ছোট্ট করে বলেনি এক লাইনে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে ছেড়ে যাচ্ছে কেন জানেন? আমি আপনাকে বলছি তার কারণ হচ্ছে কি, এরা বাম বিরোধিতা করে এসেছিল, এদের কোনো দূরদর্শিতা ছিল না, এরা আসার পর থেকে এরা জানতো না এরা কি করবে, তাই চুরি চামারিতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর আমি বারবার বলি তৃণমূল তো কোনো দল নয়, একদল গুন্ডা লুম্পেন একত্রিত হয়েছিল। এখন যেই হেরে গেছে পার্সোনাল এজেন্ডা ফুলফিল হচ্ছে না, চুরি করতে পারছে না, ভেঙে যাচ্ছে তাসের ঘরের মতো, আমরা কি করব? মাইন্ডসেটের জায়গা সেটা নিয়ে বলছিলেন মানুষ, এক কথা হয়তো উত্তর দিতে হবে, একটা বিরতি নিতে হবে আমাকে। আমি যেটা বলছিলাম, একদম আমি একটা জায়গায় বলবো যেটা যে আজকে সেটা আমরা জ্ঞানেশ কুমারকে দেখলে বুঝতে পারি যে আজকের বাংলার বুকে কেন বিজেপি, পরিষ্কার কথা বুঝতে পারি এই কারণে আজকে 27 লাখ যে ভোট কাটা হয়েছে, যে ভোটের নামটা ওঠেনি, সেটা কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়ার 120খানা সিট। এই 120টা যদি 207 থেকে মাইনাস করি, সুপ্রিম কোর্টের দরজা খোলা ছিল তো জাননি কেন? 87টা দাঁড়ায়, সুপ্রিম কোর্টে জাননি কেন? কার কাছে যাবে সুপ্রিম কোর্টে? তার মানে যখন আমরা দেখতে পাই না, যখন আমরা সুপ্রিম কোর্টে বিশ্বাস করে না, ভাই বলতে দাও, মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারলে কেন কংগ্রেসও যেতে পারে? বলতে দাও। আজকে যদি আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনারের লোক আজকের ভোটের 3 দিনের পরেই রেজাল্ট বেরোবার 3 দিন পরে যখন স্বরাষ্ট্র সচিবের জায়গা পায়, তখন আমাদের বুঝে নিতে আর দেরি হয় না যে ইলেকশনটা
কিভাবে কার অঙ্গুলি হিলনে পরিচালনা হয়েছে। তারপরেও একই প্রশ্ন, কেন আদালতে গেলেন এক মিনিট, না, একদমই তাই। উনি যে কথাটা বললেন না, ছোট করে, তার মানে উনি এটা 2011 সালে কংগ্রেস তৃণমূলের হয়ে করে দিয়েছিল, উনি সেটাই বললেন। হ্যাঁ, সেটাই বললেন উনি। অভিজিৎ, আমি একটা কথা বলি, এইটা একটা বাস্তবতা হতে, কিন্তু এটাও ঠিক, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভের বাতাবরণ ছিল, এই বাস্তবতাও স্বীকার করতে হবে। আমি একদম নিরপেক্ষভাবে বলছি। একদমই তাই। বেশ, চলুন একটা বিরতি, সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি, আসছি আলোচনায় ফিরছি। নীলাঞ্জন রয়েছে, আলোচনায় ফিরছি, সঙ্গে থাকবেন। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। ফিরেরা বিরতির পর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা ডেফিনেটলি দেখুন, আলোচনা তো একটা রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গা থাকে, কিন্তু বারুইপুরের মতন এক নৃশংস ঘটনার ক্ষেত্রে আজকে দাঁড়িয়ে যে সরকার ভরসা জুগিয়েছে, আজকে দাঁড়িয়েও নতুনভাবে আরও একখানা নিয়ম বা জায়গা সেটা যখন বেঁধে দিচ্ছেন নারী সুরক্ষা নিয়ে, সেটা খুব ইন্টারেস্টিং জায়গা, যেটা নিয়ে আলোচনা করতেই হবে। লিসেন, অর্থাৎ এই যে পুলিশ কমিশনার অজয় নন্দা তিনি যেটা বেঁধে দিয়েছেন 6টি নিয়ম, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই লিসেন হচ্ছে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে সুনির্দিষ্টভাবে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেটাতে কি বলা হয়েছে আমি একটু গ্রাফিক্যালি আবার পাশে দেখাতে বলবো। এই লিসেন অর্থাৎ LISTEN এর তাৎপর্য কোন জায়গায় রয়েছে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। লিসেন মানে মন দিয়ে অভিযোগ শুনুন, I মানে ইন্সপায়ার, অভিযোগকারীর মধ্যে আস্থা তৈরি করুন। S মানে সেফগার্ড, তার মর্যাদা, নিরাপত্তা, গোপনীয়তা রক্ষা করুন। T মানে টেক প্রম্পট অ্যাকশন, অর্থাৎ দ্রুত আইনানুগ ব্যবস্থা নিন। E ফর এম্পাথাইজ, অর্থাৎ বিচার না করে সহমর্মিতার সঙ্গে আচরণ করুন। N নেভার ডিলে অর ডিসক্লোজ, তদন্তে অযথা দেরি করবেন না, অভিযোগকারীর পরিচয় বা তথ্য গোপন রাখুন। আজকে একদা তৃণমূল সরকার রাজত্ব করেছে, নারী নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন, খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের বক্তব্য রেখেছিলেন, সেগুলো নিয়ে প্রশ্ন আলোচনা বারবার উঠেছে। কখনো প্রেগনেন্ট তত্ত্ব, কখনো প্রেম তত্ত্ব, কখনো আরও নানানবিধ তত্ত্ব। আজকে দাঁড়িয়ে এই পদক্ষেপগুলো কতটা বড়, এটা একটা বড় জায়গা। অভিজিৎ দাকে দিয়ে শুরু করবো, ঠিক আছে? গত যে 15 বছর তৃণমূলের সরকার ছিল, আমি একটা ছোট্ট জিনিস বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কে ছিল? পুলিশ মন্ত্রী ছিল তো, একদম ছিল। সেখানে আমরা কি দেখেছি? পুলিশ টেবিলের তলায় লুকাচ্ছে, মানে পুলিশ মন্ত্রীর পুলিশ, তারই সিকিউরিটি নেই। আর আমি আপনাকে একটা চিত্র মনে করাই, যখন মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হয়েছিল, তার কিছুদিনের মধ্যে আপনাদের মনে থাকবে থানায় যে গুন্ডা ছাড়িয়ে এসেছিল। আর আমাদেরকে দেখুন, পার্ক সার্কাসে যে ঘটনাটা ঘটেছিল কিছুদিন আগে, তারপরের দিন শুভেন্দুবাবু কাদের দেখতে গেলেন? পুলিশকে দেখতে গেলেন, এবং কি বললেন? যে যদি পুলিশের গায়ে হাত পড়ে, আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। সুতরাং পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। এই যে লিসেনটা বেরিয়েছে, আমি আপনাকে বলছি, এই সরকার হচ্ছে গিয়ে জনগণের সরকার, ভারতীয় জনতা পার্টির না। আর গতবার তো ছিল তৃণমূলের সরকার। আমি আপনাকে বলছি, ধরুন এই যে প্রভাস মণ্ডল, যাকে এনকাউন্টার করা হলো, আমি একটু এই প্রসঙ্গে একটুখানি বলে দিই, হ্যাঁ সংক্ষেপেই বলছি। আমি অদ্ভুত জিনিস দেখলাম, এই কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস, আর এখন তো আবার নতুন তত্ত্ব এসছে, বাম পিছন দিয়ে ইন্ধন যোগাচ্ছে, তারা নাকি মানবাধিকারের কথা বলছে। আচ্ছা, মানবাধিকারের যদি কথা, তাহলে ইন্দ্রজিৎ মণ্ডলের কি হলো? এক নাম্বার, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে দেখলাম তো মোমবাতি নিয়ে কী সব ইভিনিং মিছিলে বেরিয়েছিল, মানে ইভিনিং ওয়াকে বেরিয়েছিল। উনি কার হয়ে বেরিয়েছিলেন? ইন্দ্রজিৎ মণ্ডলের একটা কথা বলেছেন? বলেনি। আমি আপনাকে বলছি, আজকে যদি মমতার সরকার থাকতো, ঠিক আছে, ওনার রাগটা কেন হয়েছে জানেন? সেদিনকে যে চচ্চাপড় মেরেছিল, রাগের থেকে হয়েছে। তার কারণ, কেন এনকাউন্টার করা হয়েছে? কারণ ওনার যদি আজকে সরকার থাকতো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আগামী কোনো পঞ্চায়েত, আগামী কোনো পৌরসভাকে টিকিট দিত। কেন দিত বলতো? তুই রেপ করিস, তুই আমার সম্পদ, চলে আয়, তোকে আমি পার্টির মানে ইসে করে দিচ্ছি, মানে নেতা মন্ত্রী করে দিচ্ছি। আরে দেখুন না, মমতা, ঋতব্রত কে ছিল? সবই এরা ছিল, গুন্ডা লুম্পে। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের থেকে কি বলেছিল? তুই তো বোম বাঁধিস। সে ছিল মমতার সম্পদ, সব অনুপ্রেরণা। 30 সেকেন্ড, নীলাঞ্জন। হ্যাঁ, বিষয়টা তো 30 সেকেন্ডসের নয়। আপনারা যেটা শোনালেন একটু আগে, প্রতিবেদনে দেখালেন, এই লিস্টেন, এটার মধ্যে নতুন কিছু আছে বলতে পারবেন? এটা কোন জিনিসটা যেটা পুলিশের কাছে নতুন প্রোটোকল? কিছুই না। তো এরা এই সমস্ত করে, তারা যে অ্যাকচুয়ালি মূল যিনি সাক্ষী এলিমিনেট করে ফেলেছে, সেই বিষয় থেকে লুকাতে চাইছে। এবং রাজাকে, এই প্রশ্নটা তো আমাদের বারবার করতে হচ্ছে, রাজাটাকে। লাস্ট যখন ক্রাইম রিকনস্ট্রাকশন হচ্ছিল, সেখানে একজন পার্টি কর্মী, অটো চালক, যার ছবি হয়তো সিসিটিভিতে ধরা পড়বে, সেই রাজার উল্লেখ এসেছিল। সেই রাজাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন বিজেপির মন্ডল সাধারণ সম্পাদক
কিছুই না, শান্তনু মণ্ডল, সেই শান্তনু মণ্ডল সে তো প্রথমে ছাড়াতে গেছিল, সেই বিষয়গুলো নিয়ে ছাড়াতে গেছিল, আরে শান্তনু মণ্ডল ছিল বলে অ্যারেস্ট হয়েছে, সামনে ফাঁড়ি ছিল না বলে থানায় নিয়ে গেছে 8 কিলোমিটার টোটো করে। আরে বামপন্থীদের ন্যারেটিভ সেট করে কোনো লাভ নেই, বলুন আপনাদের হাতে কোনো লাভ নেই। আরে আমি আপনাকে বলছি শান্তনু মণ্ডল ছিল বলে রেপিস্টটা ধরা পড়েছে, এবং আমি আপনাকে বলছি ও তো ভিডিও করেছে, তো ভিডিও পাওয়া গেছে, ও তো নিজে সেই টোটোতে করে নিয়ে গেছে। মানুষদা বেশ 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 আসছি নিরঞ্জন, আসছি সবাই পেলে মানুষদার কাছে আসবো। হ্যাঁ, আমি যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো আমি দেখেছি, মানুষটাকে নিয়ে তাহলে চ্যানেলটা করুন। কি রে ভাই, এটা কি কথা হলো? রেগে গেলে হবে নিরঞ্জন? আমি যেটা বলছি, নীলাঞ্জন না, অনেক কিছু সহ্য করতে হবে। শুনলাম আমরা অনেক সহ্য করে এসেছি, রাজ্যের মানুষ অনেক সহ্য করেছে। আচ্ছা, বাংলা পরিবর্তন হচ্ছে, ভালো লাগছে একটু না? শান্তিতে থাকুন, অনেক সহ্য করতে বাংলা হবে। পরিবর্তন হচ্ছে নিরঞ্জন, ভালো লাগছে না? মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলতে পেরেছিলেন, পুলিশকে দিয়ে বলিয়েছিলেন লিসেন বলে একখানা কোনো কিছু তৈরি হোক, নারী নিরাপত্তার জন্য আমরা এই ব্যবস্থা করব বলেছিলেন। রাত্রি 8টার পর বাইরে বেরোতে না মহিলাদের। আরে স্বীকার করুন, আরে স্বীকার করুন, সেটা স্বীকার করুন। মহিলাদের বাড়ির ভেতরে থাকতে বলেছেন, বাড়ির বাইরে বেরোতে না। আমরা তো অপরাজিতা বিলেনে ছিলাম, এই রেপিস্টের দল। হ্যাঁ ঠিক আছে, ওই আরে অপরাজিতা বিল প্রেসিডেন্টের কাছে আছে, আপনি প্রেসিডেন্টকে বলছেন নাকি এই সমস্ত কথাবার্তা? গলায় মালা পরায়। হ্যাঁ, আপনারা প্রেসিডেন্টকে বলছেন, সম্মান করেন না তো। আরে এত তাড়াতাড়ি অধৈর্য হবেন না, সবে শুরু হলো। মমতা আর এই গুন্ডা অভিষেক পশ্চিমবঙ্গকে জ্বালিয়েছে, পশ্চিমবঙ্গকে যতুক্রিয় করে ছেড়েছে। এটা সবে শুরু হলো, এখনো ধৈর্য ধরুন, অনেক দূর যেতে হবে। অভিষেককে সিগরের ভাত আমরা খাওয়াবোই, জেনে রাখুন আজকে। অভিষেককে ভাত সময় নেই, আর খাওয়াবো সময় নেই, সিগরের। সময় নেই। 30 সেকেন্ডস করে আমি ওদের দুজনকে যেতে পারবো। মানুষদা 30 সেকেন্ডস, আইজুলদা 30 সেকেন্ডস। বেশ বেশ বেশ, যেটা আমি বলছিলাম, বেশ বলুন, যে আজকে 30 সেকেন্ডস। প্রভাস, আমি যেটা সোশ্যাল মিডিয়া একদম ছোট করে দাও, বা বিভিন্ন 30 মিডিয়ার seconds। মাধ্যমে যে দেখেছি, প্রভাস মণ্ডল বলে যে ছেলেটি, ও যেভাবে করে বয়ানটা দিচ্ছিল ওই শান্তনু মণ্ডলের কাছে, তো ওই বয়ানের ওপর ভিত্তি করে যাদের নামগুলো আমরা জানতে পেরেছি, আমার একটাই ছোট বক্তব্য, সেটা হলো যে আজকের ওই প্রভাস মণ্ডল সে কি রাজসাক্ষী হতে পারতো না? এক। ওকে, দু নম্বর, শেষ করতে হবে। দু নম্বর যারা সময় নেই। আজকে শান্তনু বা রাজা যারা ছিল, তাদের তারা কোথায় গেল, তাদের বিচারে কি দাঁড়ালো? এক বুঝলাম। নম্বর। 3 নম্বর যেটা, যে ওই প্রভাস মণ্ডল ছেলেটির যেটুকু আমি সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছি, তাতে গিয়ে আমার কোনো জায়গা থেকে মনে হচ্ছে ঠিক হজম হলো না যে ওই ছেলেটি পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পালাতে গেছে। এটা তখন তাকে আপনার encounter মানে করা। হজম হচ্ছে না, কারণ আপনার মনে হচ্ছে না। না, 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 এটা কেন বলছি? বুঝতে হবে। যে ছেলেটিকে শেষ করবো, একটা ছেলে আইজুল ধরে নিয়ে open, মানুষদা, আমাদের এই জায়গা থেকে, মানুষদা, এই জায়গা এক কথা অভিজিৎ, এক কথা শেষ করতে হবে, শেষ করতে হবে। আপনি ওখানে উপস্থিত ছিলেন? না, ছিলাম না। তাহলে আপনি কি করে বলছেন এই সমস্ত সোশ্যাল কথা? মিডিয়া বললাম। না, না, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ছেলেকে বন্দুক নিয়ে গুলি করতে গেছে। আচ্ছা, পুলিশের থেকে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে সব থেকে বড় জায়গা, যেটাকে বিশ্বাসযোগ্য বলে আপনি মনে করছেন মানুষ। আইজুলদাকে দিয়ে শেষ করবো, না আর সময় পেলাম না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। প্লিজ আজকে এখানে শেষ করছি। অভিজিৎ দা, মানুষ দা, আইজুল দা, নীলাঞ্জন, প্রত্যেককে ধন্যবাদ। এখানে শেষ করছি, দেখতে থাকুন।